যে ছেলের সাথে লিভ টুগেদার করে ওই দিন ওর মা ছিল না, ওই ছেলে আর ওরা মানে বাজে একটা পরিস্থিতিতে, এবং দরজাটা খোলা রাখে, কারণ আমরা বলেছি সানডেতে আমরা দুপুরের দিকে যাব, 3টা সাড়ে 3টার দিকে আমরা যাই, আমরা দরজাটা ইয়ে করতে দেখি খোলা। তখন ঢুকলাম, ঢুকে তো দেখি ওরা মানে অপ্রস্তুত অবস্থা। আমি বললাম তোমরা ইয়ে হয়ে আসো। ও বললো আমাদের বাসায়, ঠাস করে বললো এই তোরা আমাদের বাসায়, তোরা আমার বাসায় কি, তোরা এভাবে বলতে সে ওই ছেলের সহ তারা এমন একটা সিনকে, মানে আমার দেবরের বইয়ের গায়ে হাত তুললো, মানে ইভেন ওই ছেলের সাথে সাথে বের হয়ে গেল, বের হয়ে বাইর থেকে আমাদেরকে আটকিয়ে দিল। বাইর থেকে আটকিয়ে সে 20 থেকে 25 জন আনুমানিক ছেলে পেলে সে নিয়ে বাসায়, ওরা যখন বাইর থেকে আটকিয়ে দিল, আমার হাজবেন্ড বললো ওরা সামথিং রং, কিছু একটা ওরা প্ল্যান করছে করার জন্য, না আমরা তো সব মেয়ে মানুষ, আমরা কি করব। পরে আমার হাজবেন্ড হাবিবা এখানে সামথিং রং, তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করো। এর মধ্যে আপনি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান, এখানে কিছু একটা হতে যাচ্ছে। তখন ওরা কি করে, আমরা ভিতর থেকে তখন আটকিয়ে দিই যে না বাইরে থেকে কিছু একটা করলাম, মেয়ে মানুষ আমরা কি করব। ওরা দরজা ভেঙে ঢুকে সাথে সাথে তো আমার হাজবেন্ডকে পায়, ওখানে সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়ে, আমার দেবরের বউ, আমি, আমার ফ্রেন্ড, মানে এলো পাথারি ওখানে মারধর। হ্যাঁ, আমরা বারবার বলছিলাম যে আপনার মেয়ে মানুষ এখানে, ইভেন ওখানে কি করেছে, বারান্দায় গিয়ে জানালার থেকে চিৎকার দিয়ে বলছে আমাকে রেপ করতে আসছে, ভাই আমাকে বাঁচান, আমাকে করতে আসছে। এখন ওখানে তো গিয়েছে আমার হাজবেন্ড একজনই পুরুষ, আমরা 3 জন মেয়ে, তো ওখানে বারান্দাতে আমাদেরকেও দেখছে মানুষটা, মেয়ে মানুষ, ওরাও বলছে, ওরা তাকিয়ে আছে। আমার প্লিজ আপনার পুলিশ লোক আসছে, আপনারা একটু এখন। এর মধ্যে তো ওই ছেলে গিয়ে বাইরে থেকে লোকজন নিয়ে এসে তখন যখন আনলো, তখন সে বলছে এই ছেলে, মানে আমার হাজবেন্ডকে, এই ছেলে আমাকে মানে এইসব আজে বাজে কথা বলছে। আমি বললাম আমি এখানে ওয়াইফ, কিভাবে ওইগুলো কি কথা বলতেছে, আমরা এখানে কথা বলতে আসছি, আমরা তাদের থেকে টাকা নিতে আসছি, তারা আমাদেরকে আসতে বলছে। এভাবে যখন একটা পর্যায়ে আমরা এগুলো বলতে থাকি, তখন ওই ভাইয়া মানে ছেলেগুলো দেখে যে আমরা আছি, ওখানে একটা ভাইয়া ছিল খুব ভালো, উনি আসছিল জিনিসটা সর্ট আউট করতে হবে, এই কি হয়েছে এগুলো ছাড়েন। পরে আমার হাজবেন্ডকে একদিকে নিল, ওদেরকে সবাইকে কি হয়েছে ভাইয়া দেখেন আমরা এরকম, এখানে তো মেয়ে মানুষ আছে, এখানে কেন মারপিট হচ্ছে, এতগুলো মেয়ে মানুষ কিভাবে কি হচ্ছে। তখন সে ওই মেয়েটা চিৎকার চেঁচামেচি করতেছে, এবং সে এডিক্টেড, সে জানুয়ারি থেকে মোস্ট তখন খুব এডিকশন এসে, এবং তার বিস্তার নিচে আমরা ওই কি জানি ফয়েল পেপার কি জানি ওগুলা পেয়েছিলাম। তো সে যখন এরকম চিৎকার বাজে বাজে কথা বলছে, তখন ওই ভাইয়াগুলো বলছিল দেখেন এখানে ওনার ওয়াইফ হাজবেন্ড, আপনি এগুলো কি কথা বলছেন, এগুলো বন্ধ করেন, চুপ করেন আস্তে। আমি বললাম দেখেন ভাই, ও এরকম আমাদের ওই দিক থেকে চুরি করে আসছে, এখন আমাদেরকে দেখেন এরকম একটা স্ট্যাম্প পেপার সাইন দিয়েছিল, আমাদেরকে আজকে আসতে বলছে টাকা নেওয়ার জন্য। এরপরে ওরা এই ধরে একটা প্রি প্ল্যান করে রেখেছে, এটা তো আমাদের ধারণার বাইরে। আমরা এর মধ্যে 999-এ ফোন দিই, 999-এ ফোন দিই, ওখান থেকেও পুলিশটা আসে। এরপরে তো এসে ওই জিনিসগুলো ওরা থামে, তখন বলছে আমি এগুলাকে বের হতে দিব না। মানে সে যে ছেলের সাথে থাকে, ওই ছেলে আমাদেরকে বলে তোরা জানিস আমি চাইলে তোদেরকে এখনই জেলে ঢুকাই দিতে পারবো, আমি কে জানিস। সে আমার বাসায় ঢুকে আমার যত কিছু, আমার প্রায় 4 ভরির মতো গোল্ড হচ্ছে, মানে আমার গোল্ড, আমার মেয়ের গোল্ড, আমার লাইভের যে আমার বিজনেসের যে প্রোডাক্টগুলো, আমার কাপড় চোপড়গুলো, দেন হচ্ছে আমার কসমেটিক্স, সব কিছুই আমি অনেক কিছু, মানে এখন আসলে যে 1-2টা মিসিং হলে কিন্তু বোঝা যায় না, যখন একসাথে অনেক কিছু মিসিং হয়ে যায় তখন কিন্তু সবার নজরে আসছে। আমি খুলে দেখি আমার চেইন, আমার কানের দুল, চুড়ি, আমার মেয়ের চেইন, আংটি, কিছুই নেই। আমি ওইটা কেন সম্ভব, কি হলো। তারপর আমি সাথে সাথে আমি আমার স্টুডিও রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার যে সেট করা যে ড্রেসগুলো ছিল আমি ওগুলো খুঁজে আমি পাচ্ছি না। দিন আমি আমার হাজবেন্ডকে ডাকি যে কি ব্যাপার, আমার যে কাপড় চোপড়গুলো ছিল এগুলো কোথায়, এগুলো না আমি এখানেই রেখে গেলাম, আমরা একসাথেই তো ও বলে হ্যাঁ এখানেই তো রেখে গেছিল যে তুমি সেইগুলো লাইভ করবা, আমি তো এখানে কিছু পাচ্ছি না। দেন পরে আমি ড্রেসিং টেবিলে দেখি যে আমার অনেক মেকআপ প্রোডাক্ট, আমার শ্যাডো প্যালেট থেকে ফাউন্ডেশন থেকে অনেক কিছুই নাই। আপু আপনার পুরো নাম? হাবিবা বিনতে হাফিজ। হাবিবা আপু, আপনার কাছ থেকে আমি একটা কেসের কাগজ পাইলাম, মহামান্য আদালত সিএমও আদালতে কেস হয়েছে, এবং দণ্ডবিধি 506, 379, 354, 307, 325, 324, 323, 341, অনেকগুলো ধারা, এবং এর এর সাথে সাথে আবার একটা আমি টাকা পরিশোধের অঙ্গীকারনামাও হাতে, আমার 300 টাকার স্ট্যাম্প করা, সেখানে অনেকগুলো টাকার অঙ্ক, সব মিলায় প্রায় 22 ক্যারেট
1 ভরি 8 আনা 4 রতি বাবদ 5 লক্ষ টাকা, এবং এখানে আইনত স্বাক্ষর করা 3 জন স্বাক্ষরকার সহ। কি হয়েছে আপা, ঘটনাটা বলেন তো। আচ্ছা, আমি মানে আমরা যে বাসায় থাকি ওখানেরই আমার যে নেইবার, জি। মূলত আমার নেইবারের সাথে যে প্রবলেমটা, তো সে হচ্ছে আমাদের একই বিল্ডিংয়েই থাকতো, আমরা উপরে নিচেই থাকতাম। অ্যান্ড আমার একই বিল্ডিংয়ে আমার বাবা মাও আছেন। জি। তো আমার বাবা মা যেহেতু দুজন একাই থাকেন, তো আমি আমার একই বিল্ডিংয়ে এনে রেখেছি তাদেরকে, এবং তাদের পাশের ফ্ল্যাটেই থাকতো আমার সেই নেইবারটা। তো ওই যেদিন আমি বাসাতে উঠেছিলাম ওই বাসায়, সেদিন থেকে তার সাথে আমার মানে সে আমার বাসায় খুব আসা যাওয়া, একদম প্রতিনিয়ত, প্রতিদিনে আসা যাওয়া। তো আমাকে বলতো আমি তোমার বাসায় গুছাতে হেল্প করি, আমি তোমার সাথে এভাবে করি। মানে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য যতটুকু কাছে আসা যায়, যতটুকু ভাবে কনভিন্স করা যায়, সব কিছুই সে ওভাবে করতো। তো ডিসেম্বরের 4 তারিখের দিকে, 4 বা 5 তারিখের দিকে সে খুব অসুস্থ হয়ে যায়, আমাদেরকে এভাবেই দেখায়। তখন রাত প্রায় 2টা। তো আমি আর আমার হাজবেন্ড, আমার 2টা বেবি, আমরা তো আমাদের বাসায় আছি। সে হঠাৎ আমাদেরকে ফোন দিয়ে বলো, আপু আমি তো মারা যাচ্ছি, আমাকে একটু বাঁচাও। বললাম বাঁচাও মানে কি হয়েছে, ওকে আমি আমাকে হসপিটাল নিয়ে যাও এখন। তো তার বাসায় সে আর তার হাজবেন্ড থাকতো, আর কেউ থাকতো না। তো হাজবেন্ডও ম্যাক্সিমাম টাইমে দেখা যেত উনি ওনার বিজনেসের কাছে থাকতো না, তো ও একাই থাকতো পুরো বাসায়। তো আমি গেলাম, আমি আর আমার হাজবেন্ড গিয়ে দেখলাম যে খুবই খারাপ অবস্থা, ওকে তো এখনই ইমার্জেন্সি হসপিটাল নিতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে আমার বেবি 2টাকে আমার মার কাছে দিয়ে আমি বললাম মা আমি একটু ওদেরকে নিয়ে আমি একটু হসপিটাল যাচ্ছি। আমরা গেলাম, আমরা ফার্স্ট স্কোয়ারে গেলাম, সেন্ট্রাল হসপিটাল গেলাম, সিকেডি হসপিটাল গেলাম। তো এরপর তার ট্রিটমেন্টগুলো, এর মধ্যে আমি তার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করলাম, কথা বললাম। উনি বলল আমি আসছি আপু, আমি বরিশাল থেকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা সব কিছু ট্রিটমেন্ট করিয়ে ওকে দেন আমি ওকে আমার বাসায় এনে রাখি যে তোমার হাজব্যান্ড আসছে, উনি আসলে তুমি চলে যেও ভাইয়ার সাথে। ওকে আমি কিছু খাওয়া দাওয়া করিয়ে দিই। তো ভাইয়া আসে তখন রাতে প্রায় 4:30। তো আমি ওনাকে বুঝিয়ে দিই যে ভাইয়া ওর তো এরকম সিভিয়ার অবস্থা, ওকে এভাবে একা রাখাটা আসলে ঠিক না, অনেক কিছু হয়ে যেতে পারতো যদি আমরা না থাকতাম। আচ্ছা, তো ওদিন গেল একটা ঘটনা। তারপর তো সে আমার সাথে আরও বেশি ক্লোজ। তো আসলে যে সে যেহেতু অসুস্থ, আমিও তাকে বললাম যে তুমি রান্না বান্না করতে না পারলে আমার এখানে এসে খেয়েও, সমস্যা নেই। সে আসতো যেত। তো আমি যেহেতু আমার যেহেতু পেজ আছে, বিজনেস আছে, তো সে আমাকে বলতো যে আপু আমিও লাইভ করব তোমার মতো, আমি তোমার লাইভগুলো একটু দেখি, শিখবো। আপনি কিসের কাজ করেন? আমার হচ্ছে আমি হচ্ছে আপনার বুটিক হাউস বিবাস আমার পেজ। তো আমি হচ্ছে ওখানে আমার লাইফটা সবকিছু আমি নিজেই করি। মানে আপনার নিজের ডিজাইনগুলো আপনি নিজে সেল করেন? জি, আমি নিজেই ডিজাইনার, আমি নিজেই লাইভ প্রেজেন্ট, আমি সবকিছু আমি করি। জি। তো সে আসতো, দেখতো, যেহেতু আমার একটা হোম স্টুডিও আছে, তো ওখানে সে এসে সবকিছু দেখতো এবং বলতো আপু আমাকেও শিখাও কাজ, আমিও করব। তো এরপর শুরু হলো তার নতুন একটা নাটক, সাজানো নাটক, যে তার হাজবেন্ড তাকে খুবই টর্চার করে, এরকম সেরকম খুব মারধর করে। সে থাকতে পারছে না আপু, কোনো টাকা পয়সা তাকে দেয় না, খাওয়া দাওয়া দেয় না, কিছু দেয় না। হাউ কাম, এত সুন্দর একটা বাসা নিয়ে তোমাকে রেন্ট নিয়ে রাখছে, কেন খাওয়া দাওয়া দিবে না? তো এরপরে একের পর এক সেইগুলো বলতেই থাকে। দেন তার হাজবেন্ডকে মানে আমাদের কাছে একদমই একটা মানে যথেষ্ট পরিমাণ খারাপ একটা পার্সন হিসেবে প্রেজেন্ট করেছেন। আমি বললাম ঠিক আছে, আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো, আমি তোমাদের জিনিসটা ঠিক করে দেবো। না আপু কথা বলা দরকার, কথা বলতে গেলে মানে সে কখনোই তার হাজবেন্ডের সাথে আমাদেরকে প্রপার একটা কমিউনিকেশনে আনতো না। তো এরপরে ডিসেম্বরে গেল, জানুয়ারির দিকে, তো ওর হাজবেন্ডকে আমরা একদিন নিয়ে বসলাম, ভাইয়া কি সমস্যা, ও তো সংসার করতে চায়, আপনি কেন করবেন না, বা কি? আপু আমি যদি এখন মুখ খুলি এখানে ওরা থাকতে পারবে না, ওরা মা মেয়ে আর এখানে আর মানে ওদের কোনো এক্সিস্টিংয়ে থাকবে না, আমি মুখ খুলছি না। তো উনি ওনার ওয়াইফকে বলছে তুমি আমাকে মুখ খোলায়ও না। তখন বললো যে আপু এই ধরনের মেয়ের সাথে সংসার করা পসিবল না। তখন আমি কিছু বুঝতে পারলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের ডিসিশন, এখন কি করবেন? তখন সে বললো আপু আমি তো এখন অনেক টাকার একটা লস হয়েছে আমার, সো আমি তাকে বললাম চলো আমরা একটা ছোট বাসা নিয়ে থাকি, একটু দূরে কোথাও গিয়ে ছোট বাসা নিয়ে থাকি, বা তুমি এখন একটু বরিশাল থাকো তোমার মার সাথে, 6 মাস 1 বছর আমাকে টাইম দাও, আমি সব সেট করে আবার তোমাকে নিয়ে আসবো ঢাকায়। সে কোনোটাতেই রাজি না। সে বললো না, এরকম করে আমি থাকবো না, কোনোভাবে আমি থাকবো না। তো এরপর একটা পর্যায়ে গিয়ে আমি চলে যাই, আমার আম্মুরা দেন আমাদের আরেকটা নেইবার ওনারাও আসে, ও রীতিমতো তার জামাইয়ের গায়ে হাত তুলে মারে। দেন একদিন আমার আম্মু আমাকে বললো যে তুমি এই মেয়েটার সাথে ভাবে মিশো না, আমার কেন জানি ও কোনো কিছু ওরকম ভালো লাগছে না,
কারণ যে তার হাজবেন্ড কিভাবে সবার সামনে মারতে পারে, ছেলেটা কোনো কিছু করে, আমাদের ছেলেটাকে এত খারাপ লাগেনি। তো যাই হোক, এরপরে বলার পর আমিও তাকে বুঝালাম যে এই জিনিসগুলো করো না। তো এর মধ্যে তো সে আমার বাসায় প্রতিনিয়ত আসছে, খাচ্ছে 3 বেলা আমার কাছে। তো এর মধ্যে আমি জানুয়ারির 22 তারিখের দিকে আমরা হচ্ছে আমার দেবরের বিয়ে পারপাস আমি আমার শ্বশুর বাড়িতে যাই, আমরা ফুল ফ্যামিলি, আমি তো জয়েন্ট ফ্যামিলি থাকি, আমরা ফুল ফ্যামিলি যাই। তো তখন হচ্ছে আমি আমার মার কাছে তো আমার একটা স্পেয়ার চাবি আছে, বিকজ আমার বেবি থেকে আমার মাও টেক কেয়ার করে, অনেক সময় আসে। তো ওই জন্য আমাদের 4টা চাবি, আমাদের মেইন ডোর 4টা চাবি, একটা আমার কাছে, একটা আমার হাজব্যান্ডের কাছে, একটা আমার শাশুড়ির কাছে থাকে, একটা আমার মার কাছে, এই 4টা চাবি। তো আমরা যখন যাই, আমার মাকে তো আমি সব কিছু বুঝিয়ে দিয়ে যাই ওভাবে। দেন হচ্ছে চলে যাওয়ার পরে আমি তো আর এদিকে কোনো কিছুতেই নেই ঢাকায়। সামহাউ সে একদিন আমার বাসায় ঢুকে, মানে আমরা পরে যেগুলো জানতে পেরেছি আর কি, সে আমার বাসায় ঢুকে আমার যত কিছু, আমার প্রায় 4 ভরির মতো গোল্ড, অ্যান্ড হচ্ছে মানে আমার গোল্ড, আমার মেয়ের গোল্ড, আমার লাইভের যে আমার বিজনেসের যে প্রোডাক্টগুলো, আমার কাপড় চোপড়গুলো, দেন হচ্ছে আমার কসমেটিক্স, সব কিছুই আমি অনেক কিছু, মানে এখন আসলে যে 1-2টা মিসিং হলে কিন্তু বোঝা যায় না, যখন একসাথে অনেক কিছু মিসিং হয়ে যায় তখন কিন্তু সবার নজরে আসছে। আর মেকআপ আমার এমন একটা জিনিস যেটা আমি প্রতিদিন ইউজ করছি, যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট, সো আমার দেখা যাচ্ছে ক্লায়েন্ট আসছে, আমি ইউজ করছি, আর কিছু জিনিস তো আমার একদম ক্যালকুলেট করা থাকে যে এই জিনিসগুলো আমার আছে একদম। তো এরপর আমি কি করলাম, আমরা যখন আসি এর মধ্যে সে আমাকে ফোন দেয়, একদিন আমাকে ফোন দিয়ে বলে, আপু তোমরা কোথায়? আপনার মার কাছ থেকে যে চাবি নিছে এইটা কি আপনার মাকে বলে নিয়েছে? না 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 না। তাইলে কিভাবে নিল? আমার আম্মুর বাসাতে আসা যাওয়া তার, মানে সে তো খুব ফ্রিকুয়েন্টলি আমাদের সাথে একদম এত ঘনিষ্ঠ, মানে একদম আমার আপন বোন যেভাবে আসা যাওয়া করতো একই বিল্ডিং, ঠিক তেমনই। আপনার মার বাসায় গিয়ে চাবি এনে আপনার বাসা খুলছে? হ্যাঁ, সে জানতো যে আমার মার কাছে আমাদের একটা চাবি আছে। ব্যাপারটা গোলমেলে লাগে না? মানে সে তো দেখতো যে আমাকে বলতো, আপু তোমার বেবি দেখে আমার কাছে দিয়ে যেও, তুমি যখন কাজে যাও আমার কাছে দিয়ে যাও, চাবি আমার কাছে দিও, যদি ডাইপার লাগে বা কিছু লাগে আমি গিয়ে নিয়ে আসবো। তা আমি কখনোই আসলে তাকে চাবিটা দেইনি। আমি না না সমস্যা নেই, আমার মার কাছে থাকবে, তুমি ওদেরকে আদর করতে চাও তুমি ওখানে এসো, বা ওদের কিছুক্ষণ নিয়ে রেখো, দেন আম্মুর কাছে থাকবে। তো আম্মু তো আসলে চাবিটা, আম্মু বলছে আমি সবসময় বিছনার পাশে যে সাইড টেবিলটা আছে, বেড সাইড টেবিলটা, ওখানেই থাকে আম্মুর কাছে, কারণ ওখান থেকে তো আসলে কেউ নেওয়ার কথা না। তো সে আসতো যেত, বা আম্মুদের কাছ থেকে অনেক সময় ব্রেকফাস্ট করতো, আসা যাওয়া থাকে না, পাশাপাশি একদম পাশাপাশি ওনাদের ফ্ল্যাট। তো সামহাউ সে আসলে কৌশলে নিয়ে নিয়েছে চাবিটা, নিয়ে সে আমার বাসায় ঢুকে এই কাজগুলো করেছে। তো এরপর হচ্ছে সে যখন এগুলো করে, আমরা যখন ফেব্রুয়ারি 4 তারিখে দুপুরের দিকে আমি আসি সবাই, আসার পরে দেখি আমার মানে ডোর আমি খুলবো চাবি দিয়ে, তার আগে যে আমি এভাবে করতে দেখি যে আমার দরজা খোলা, মানে তালা লাগানো না? না, চাবিটা লক করা হয়নি। দৌড় করলে তো আমি ভাবছি হচ্ছে আম্মু বোধে ভিতরে আছে, তাহলে তো গিয়ে দেখলাম, আমি আম্মুকে ডাকলাম, দেখেছি না আম্মু তো নেই, কেউ নেই বাসায়। আমার চাবি, দরজা খোলা কেন? তখন আম্মুকে বললাম যে আম্মুর কাছে গেলাম। না, এর আগে হচ্ছে আমি আমার বাসায় ঢুকে আগে সবকিছু রাখলাম জিনিসপত্র, দেন আমি আমার আলমিরা খুলে আমি আমার যখন ড্রয়ারটা খুলছি, ড্রয়ারটাও খোলা আমার চাবি দিয়ে লক করা ছিল, আমার ড্রয়ারটাও খোলা। পরে আমি বললাম কি ব্যাপার, আমি তো ড্রয়ারটা আমি লক করেছি। পরে আমার মনে হচ্ছে আমি কি লক করেছিলাম আসলেই, পরে না আমি তো লক করেছি। তারপর যখন ড্রয়ারটা খুললাম, আমার বক্সগুলো খোলা, আমি খুলে দেখি আমার চেইন, আমার কানের দুল, চুড়ি, আমার মেয়ের চেইন, আংটি, কিছুই নেই। আমি ওইটা কেন সম্ভব, কি হলো? তারপর আমি সাথে সাথে আমি আমার স্টুডিও রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার যে সেট করা যে ড্রেসগুলো ছিল আমি ওগুলো খুঁজে আমি পাচ্ছি না। দিন আমি আমার হাজব্যান্ডকে ডাকি যে কি ব্যাপার, আমার যে কাপড় চোপড়গুলো ছিল এগুলো কোথায়, এগুলো না আমি এখানেই রেখে গেলাম, আমরা একসাথেই তো ও বলে হ্যাঁ এখানেই তো রেখে গেছিলাম যে তুমি এসে এগুলো লাইভ করবা। আমি তো এখানে কিছু পাচ্ছি না। দেন পরে আমি আমার ড্রেসিং টেবিলে দেখি যে আমার অনেক মেকআপ প্রোডাক্ট, আমার শ্যাডো প্যালেট থেকে ফাউন্ডেশন থেকে অনেক কিছুই নাই। তো সবকিছু আস্তে আস্তে আমি মানে সার্চ করা শুরু করলাম, নাই পরে অনেক কিছুই আমি ভিডিওতে সবকিছুই আপনাদেরকে দেখাতে পারবো। দেন হচ্ছে আমার হাজবেন্ডকে আমি ডাকি, আমি বললাম যে দেখো আমার আলমিরার থেকে আমার গোলগুলো মিসিং, তো বাসায় কিভাবে সম্ভব, দরজা, তখন ও বললো যে দরজা খোলা, তার মানে সামথিং রং। তো আমি আমার মাকে ডাকলাম, আম্মুকে ডেকে বললাম আম্মু আমার দরজাটা খোলা পেলাম, কি ব্যাপার? আম্মু বললো যে না দরজা কেন খোলা থাকবে, আমি তো একদিন আসছিলাম, তুমি যেদিন এসলা পরের দিন আমি আমার মেয়েকে আমি কাজ করিয়ে নিয়ে আমি চলে গেলাম, আর তো আসা হয়নি।
তো দরজা কেন খোলা থাকবে, আমার চাবি তো আমার কাছে। তখন আম্মু গিয়ে দেখে যে আম্মুর বাসায়ও চাবিটা নেই। মানে ওনার সাথে যে চাবি ছিল চাবির ইয়েতে সেটা নেই আর ওকে। আম্মু তো খুঁজেই পায় না, মা আমি এখানেই রেখেছি, আমি সত্যি কথা এখানেই রেখেছি। পরে আমি বললাম আম্মু আমার ছোটা বুয়াটা কি এখানে এসেছিল, তোমার বাসায় এসেছিল? বললো যে হ্যাঁ, ওকে তো আমি নিয়ে যাওয়ার সময় আমার সাথেই গেল, পরে আমি আমার সাথে ওকে বের করে আমার সাথে সে বেরোচ্ছে, সে তো কিছু করার পসিবল তো আমি দেখতে পাচ্ছি না এরকম কিছু। পরে আমি বললাম আর কি আসছে? বললো যে মা ওরা আসছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে ওরা তো আর মনে হয় না এরকম কিছু করবে। ঠিক আছে আম্মু, আমি তো এত কিছু মিসিং মা, এটা তো তাহলে আমার পুলিশকে ইনফর্ম করতে হবে। তো এর মধ্যে আমি তারপর আমার ছোট বউকে বাসায় যখন আসে আমি তাকে জিজ্ঞাসাবাদ করি। আমি দেখো তুমি বলো আমাকে, কোনো সমস্যা নেই, আমি আর পুলিশের কোনো ইয়াতে যাব না, হ্যাসেলে যাব না, তুমি আমাকে স্বীকার করো, তুমি একটা মেয়ে মানুষ, আমি চাইবো না তোমার আর কোনো মান সম্মানে কোনো কিছু ইয়া হোক। আপু না আমি ও তখন কান্না, আপু এটা অসম্ভব, আপনি সবভাবে করেন, পুলিশ ইয়া করেন, কোনো সমস্যা নেই, আবার আমি এই কাজ করি নাই আপু। তো তারপর আমি আমার নেইবারকে তাকেও ডাকলাম, তাকে ডেকে আমি বললাম দেখো আমার বাসা থেকে তো অনেক কিছু মিসিং, আমার বাসা আউটসাইডে বলতে, যেহেতু আমি এখানে নিউ কামার, আমার বাসা আউটসাইডে বলতে একটা তুমি আর আমার ছোটা বুয়া, এর বাইরে আমার নতুন বাসা, এখন আমি কাউকে বলিও না, কেউই আসে না আমার বাসায়। তো এখন আসলে আমি কি করতে পারি বলো তো, আমার এখানে অনেক কিছু মিসিং। তো বলো আপু জানো না এরকম এখানকার বুয়ারা অনেক খারাপ, এই সেই আমারও অনেক কিছু মিসিং হয়েছিল বুঝছো আপু। আমি তাহলে আমি পুলিশের ব্যবস্থাটাই নিই, তাই না, এটাই ভালো হবে। তখন আপু কিছু করো না, এগুলো কিছু করো না, কিছুই হবে না, কোনো লাভ হবে না আপু, আমারগুলো হারিয়েছে না, কিছুই পাইনি, পুলিশও তোমার থেকে টাকা খাবে আর কিছু করবে না। আমি বললাম না স্টিল আমি একটা লিগেল অ্যাকশনে যাব। তো আমি ফেব্রুয়ারি 4 তারিখ 5 তারিখের কথা এগুলো, দেন আমি 6 তারিখে আমি আদাবর থানায় যাই। আমি ওখানে গিয়ে বলে আমি একটা মামলা করব। কিসের মামলা? আমি এরকম চুরির মামলা। তো বললো চুরির মামলা, তাহলে আপনি আপনি অভিযোগ করেন। আমি বললাম এটা তো মামলা হওয়ার কথা, অভিযোগ কেন করব আমি? তখন ওরা তারপর বলে যে না অভিযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আমি অভিযোগ করলাম যে আমি ঠিক আছে ফার্স্ট স্টেপটা স্টার্ট করি, সঠিক শুরু থেকে শুরু করা ভালো। হ্যাঁ আমি অভিযোগ করলাম যে আমি ওখানে সব ডিটেলস দিলাম, অজ্ঞাতনামা, কারণ হচ্ছে আমার ছোট বউ এবং আমার নেইবার, আমি তো জানি না শিওর না কি করেছে। সঠিক। তো দুজনকে আমি করলাম, তাদের সব ডিটেলস দিলাম, বললাম। তো এরপর 7 তারিখ ফেব্রুয়ারি 7 তারিখে আমার বাসায় পুলিশ আসে। জি। আচ্ছা এর মধ্যে আমি এটা করার সময় আমি করে এসেই আমি আমার নেইবারের বাসায় যাই। ওই দিন আমি ও বাসায় আসলে কখনোই ওভাবে যেতাম না, হঠাৎ আমি সেদিন যাই, গিয়ে দেখি তার অনেক ফ্রেন্ডসরা আছে, বান্ধবীরা আছে কয়জন, এবং সে তখন আমি তাকে গিয়ে বললাম ইশরাত আমি থানায় গিয়েছিলাম, আমি একটা করে এসেছি, জিডি করে এসেছি। তখন সে বললো আপু করছো, শুধু শুধু তোমার হয়রানি আপু, কিছু হবে না। আমি বললাম না আমার এত জিনিস হারালো, আমার 4 ভরির মতো গোল্ড, এত গোল্ড, এগুলো তো আসলে 4 টাকানি কথা না, আমার এত 10-12 লাখ টাকার একটা কথা, যে আমার লাইভের কাপড় চোপড় যেগুলো আমার কাস্টমারদেরকে আমার দিতে হবে, আমি তো অ্যাডভান্স নিয়ে কাজ করি। তো দেখা যাচ্ছে ওগুলো অনেক ড্রেসই যেগুলো আমার কাস্টমারদের অর্ডারই ছিল, দেন কিছু আমার নতুন ড্রেস ছিল যেগুলো আমি লাইভ করব, তো আমি আমার কাস্টমারদেরকে তো আমার ওগুলো বুঝাই দিতে হবে, আমি তো তাদেরকে এত কিছু বলতে পারবো না, তো আমার এত লস, আমি তো এটা বিয়ার করতে পারবো না এভাবে। তো তখন তার বান্ধবীরা থাকে, তখন আমাকে বলে যে আপু, একটা বান্ধবী তার যে বেস্ট ফ্রেন্ড, সে আমাকে বলে উঠে যে আপু আপনার কি কি হারিয়েছে? আমি বললাম দেখো আমার আলমিরা থেকে এরকম আমার গোল্ড, আমার মেয়ের গোল্ড, এরকম জিনিস, দেন হচ্ছে আমার লাইভের অনেকগুলো কাপড় চোপড়, অ্যান্ড হচ্ছে আমার কসমেটিক্স। তখন সে বলে ও আচ্ছা। আমি বললাম আমি পুলিশের জন্য, এই জন্য আমি পুলিশকে ইয়ে করেছি, আমি এটা আপু ভালো করেছেন, পুলিশই তাহলে আপনি এগুলো সব ইয়ে করবে। এতটুকুই শেষ। দেন হচ্ছে আমি আমার বাসায় আসে, আমি আমার কাজে ছোট বউকেও বলি এই কথাটা, সেও একটু ভয় পেয়ে যায়। সে যখন ভয় পেয়ে ঘাবড়ে যে কান্না করে, তখন আমার সন্দেহটা তার প্রতি আরো বেশি চলে যায়, যে কি ব্যাপার, সে কেন এমন করছে। আমি বলছি দেখো তুমি যদি কিছু করে না থাকো তাহলে তোমার তো এত ভয় পাওয়ার কথা না, তাই না? পুলিশ সবকিছুই বের করে আনতে পারে, একদিনে সবকিছু বের করে ফেলতে পারবে। তো তখন আমি শেষ এতটুকু। তো আরেকদিন পরে সে 8 তারিখের দিকে আমার নেপসে এসে আমাকে বলে আপু আমি একটু ইমিডিয়েট ইয়াতে যাচ্ছি, বরিশাল যাব, বরিশাল চলে যাব, আমার আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, আমার ওখানে যেতে হবে। আমি বলছি এখন কেন হঠাৎ করে, তোমার না তুমি না এখানকার ভোটার, তখন ইলেকশনের সময় ছিল, 12 তারিখের দিকে ইলেকশন। আমি তুমি না এখানকার ভোটার, তুমি না ভোট দিবা বললা, ওকে না আপু দেওয়া যাবে না, আমি এখন চলে যাচ্ছি, আমার কাজ আছে। আসলে সে ভয় পেয়ে গেছিল, তো চলে যায়। এর মধ্যে সে তার হাজবেন্ডকে ফোনটা দেয়, ফোন দিয়ে বলে যে আমি তো এরকম একটা কাজ করেছি, যে আমি আপুর বাসা থেকে এই আপুর গোল্ড টোল এগুলো আমি নিয়েছি। আপনার হাজবেন্ডকে যে বলছে এটা আপনাকে কে বললো? তার হাজবেন্ডকে যে সে বসে, তার হাজবেন্ডই একদিন আমাদেরকে কথাগুলো বলেছে। আচ্ছা, মানে অনেকদিন পরে বলেছে। আসলে এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে
তার হাজবেন্ডকে যখন সেগুলো সবকিছু বললো, তার হাজবেন্ড বললো তুমি আপুকে বলে দাও বা এগুলো ফেরত দাও, বলে এগুলো পসিবল না, আমি সেল করে ফেলেছি। তো বললো তুমি স্বীকার করো আপুর কাছে, তাহলে আপু আর পুলিশের ইটাতে আগাবে না, তোমাকে মাফ করে দিবে, সে তো তোমাকে যথেষ্ট পরিমাণ আদর করে, তোমার এই কাজটা করা ঠিক হয়নি তার সাথে। তো তখন সে বললো যে না এগুলো কিছু করা যাবে না, সে কি আমার মার সাথে আমি যা কথা বলেছি এগুলো কি পুলিশ রেকর্ডিং বের করতে পারবে? বলে হ্যাঁ পুলিশ সবই পারবে। তো সে তারপর চলে যায় ভয়ে। চলে যাওয়ার পর সে আমার সাথে ফ্রিকুয়েন্টলি কমিউনিকেট করে যে আপু কি হলো, কি অবস্থা, পুলিশ কতটুকু ইয়া করলো। আমি বললাম আমি এখন কোনো আপডেট পাইনি, পুলিশ আপডেট দিবে আমাকে। তো এর মধ্যে সে প্ল্যান করে সে বাসাটা ছেড়ে দিবে। এখন বাসা ছেড়ে দিবে, তার সাথে তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাবে, বাসা ছেড়ে দিবে। তো এর মধ্যে তো তার হাজবেন্ডকে সে গায়ে হাত তুলে অনেক কিছু করে, এরপর তার হাজবেন্ড আর ওই বাসায় আসেনি। তো আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই তার হাজবেন্ডের সাথে, যেহেতু সেইটা কখনো অ্যালাউ করেনি। তো এরপরে সে যখন আসলো, অনেকদিন পরে সে আসলো, ইলেকশনের পরে অনেকদিন পরে সে এসে বললো আপু তুমি অনেক কান্নাকাটি, আপু তুমি একটু আমাকে হেল্প করো, আমার হাজবেন্ড তো দেখতে পাচ্ছ কোনো কিছুই আসতেছে না, কোনো ইয়া না, সে তাকে নিয়ে আরো অনেক কিছু অভিযোগ, সে পরকিয়া করছে, এটা করছে। তো তখন বললো আপু আমি এখন বাসাটা ছেড়ে দিচ্ছি, জব দিয়ে দিয়েছি, আমাকে একটু ফার্নিচারগুলো সব সেল করে দাও। আমি বলি এইভাবে কিভাবে সম্ভব, আমি কিভাবে তোমার ফার্নিচার সেল করে দিব, তুমি দেখো তোমার হাজবেন্ডের সাথে কথা বলে জিনিসটা সর্ট আউট করো, আসলে এইভাবে তো হয় না, একটা সংসার এত ইজিলি ভেঙে যায় না আপু, এটা সম্ভব না, ওকে আর কিছুই জানানোর দরকার নেই, তুমি আমাকে, আমি তো এগুলো তো তোমার হাজবেন্ডের জিনিস, আমি কিভাবে সেল করবো? বলি না আপু আমার তো সেল করতে হবে, আমি এগুলো সেল করে আমার তো কিছু একটা করতে হবে, সে তো আমার কাবির নামও দিচ্ছে না, কিছু দিবে না। তো তখন আমি বললাম যে না আমি এটা করতে পারবো না। তারপর কনভিন্স করলো আমাকে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বললাম আপু তোমার তো অনেক বড় পেজ, তুমি একটু আমাকে তোমার পেজের মাধ্যমে এগুলো একটু একটা সর্ট আউট করে আমাকে সেল করে দাও, এগুলো আমাকে একটা চাকরি দাও। তো আমি বললাম এত তো সহজ না সব কিছু, আচ্ছা দেখা যাক। পরে বললো যে তুমি এই পেজে এটা পোস্ট করে দাও, আমি আমার পেজে পোস্ট করলাম 21-22 তারিখের দিকে ফেব্রুয়ারি। পোস্ট করে 2 দিনের মধ্যে ওর ফার্নিচার থেকে শুরু করে ওর ফ্যান লাইট সব কিছু আমি সেল করে দিলাম ওকে, প্রায় 3.5 লাখ টাকার মতো আমি ওকে সবকিছু সেল করে দিলাম। দেন হচ্ছে সে এগুলো সব সেল টেল করে এর মধ্যে সে আমাকে বলে যে আপু তোমার ওগুলো কি অবস্থা হলো, কি ব্যবস্থা, আমরা ওগুলো নিয়ে পরে কথা বলবো। আমি এমনি আপসেট, আমি এগুলো নিয়ে এখন কথা বলবো না। তো এরপরে সে চলে যায় ও বাসা থেকে, চলে গিয়েও সে বসুন্ধরায় একটা বাসা নেয়, মানে সে 1.5 মাসের মধ্যে 4টা বাসা চেঞ্জ করে, কিছুদিন এখানে কিছুদিন এখানে, মানে এক এক জায়গায় এক একটা ক্রাইম করে সে সরে যায়। তো বসুন্ধরা বাসাতে গেল, গিয়ে ওখানে ওরকম থাকলো না সে 10-15 দিন, মানে সে ম্যাক্সিমাম টাইমে আমার বাসায় এবং আমাদের বিল্ডিং এ আরেকটা নেইবার আছে 4 তলায় ওনারদের বাসায়, এবং ওনার ওখান থেকে গোল্ড মিসিং, পরে জানতে পেরেছি আর কি এগুলা। তো আসলাম, বললাম তুমি যে ওই বাসাটা ভাড়া নিয়েছো এত টাকা দিয়ে, তুমি তো ওখানেই থাকছো না, তুমি তো এখানেই থাকছো, তো তুমি এখানে আশেপাশে কোথাও বাসা নিতা, এখন সেটা আমাদের আশেপাশে থাকবে না, যদি এখন পুলিশ যদি সবকিছু বের করে ফেলে। তখন সে বলল আপু হ্যাঁ ওই বাসাটা আমি ছেড়ে দিচ্ছি। তো ওই বাসা থেকে ওকে ওখান থেকে বের করে দিয়েছে আসলে। তো ওই বাসার থেকে সে আবার গেল কোথায়, মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনের ওদিকে, বা এর আগে আরেকটা বাসা নিয়েছে সে, ওখানে সে আমার নাম দিয়ে বাসা নিয়েছে, বলেছে আমি বিবাজ আপুর ছোট বোন, ছোট বোন বলে সে আমার বাসায় আমার পেজ টেজ দেখালো সবকিছু, মানে একটা বিশ্বাস সে মানুষের সাথে এভাবে করেই এটা করে। তখন তারা ভাড়া দিল, ভাড়া দেওয়ার কয়েকদিন পরে তারা তাকে কল করে, তাদের কিসের জন্য সন্দেহ হয়, তারা মানে তাদের সামনে নাকি টাকার বান্ডিল, আমার সাথে পরে ওই আপুটা কমিউনিকেট করে, তো পরে টাকার বান্ডিল বের করে নাকি তাকে দেখাচ্ছে কত টাকার অ্যাডভান্স করতে হবে, এ করবে, মানে সব কিছু ভাবে। তখন তাদের সামাও সন্দেহ হয় যে তাকে ডেকে বলে যে আপনারা আপু আপনি অন্য কোথাও বাসা ভাড়া নেন, আমি আপনাকে দিব না। তখন সে আচ্ছা ওখান থেকে সে চলে যায়, চলে গিয়ে সে তারপর মোহাম্মদপুর আপনার চন্দ্রিমা মডেল টাউনে গিয়ে আরেকটা বাসা নেয়। তো ওখানে গিয়ে যখন সে থাকে ততদিনে আমি এখন সবকিছু ফাইন্ড আউট করে ফেলেছি। কিরকম করে? তার হাজবেন্ডের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমি তাকে আনব্লক করেছিলাম। সে যখন আমাকে বলেছে যে আপু আমার হাজবেন্ড তোমাকে ফোন দিয়ে তোমাকে ম্যানিপুলেট করে আমাকে তোমার কাছে ফাঁসিয়ে দিবে, গোল্ড আমি নাকি তোমার বাসায় গোল্ড চুরি করেছি এগুলো বলবে, তো আপু তুমি আমাকে মানে চোর বানাই দিবে তোমার কাছে আমাকে। আমি বললাম এগুলো কি এত সহজ বানিয়ে দেওয়া, আমি তো অলরেডি পুলিশের একটা নিয়েছি, তো পুলিশে বের করবে কে কি করেছে। না আপু তুমি কিন্তু তাকে ব্লক করে রেখো, হ্যাঁ তুমি তাকে করবা না, তার সাথে কথা বলবা না। এখন সে কিন্তু আমাকে ব্লক করেই রেখেছে, ওনার হাজবেন্ডকে উনি ব্লক করেছে আপনার ফোনে, আমার ফোন থেকে। জি। আমি এরপর এই কথাটা বলার পরে না, তারপর এবার সবকিছু মিলিয়ে এর মধ্যে তার কিছু চালচলন অ্যাক্টিভিটিস আমার ভালো লাগছিল না। সে হুট করে কক্সবাজার চলে যাচ্ছে, হুট করে আপনার মানে ওনার যদি চালচলন ভালো না লাগে, ওনার যদি সন্দেহই হয় আপনি যে উনি চুরি করছে, তাহলে তারপরে ওনার সাথেই কেন আপনি মিশতেছেন? না এগুলো অনেক পরের কথা, যখন সে চলে যায় অলরেডি
তারপর যখন প্রতিদিন তো আমার বাসায় আসছে থাকছে, তখন তো সে কনস্ট্যান্ট আমার চোখের সামনে। তখন আমি দেখছি সে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলছে এবং অনেক কিছুই বলছে, এবং আমার কাছেও কিন্তু কিছু কথা আসছে। আপনার বাসায় যখন থাকতেছে তখন তো অলরেডি আপনি তার নামে থানায় আমি তো থানায় করেছি একদম ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারিতে তারিখে। করেছে। আর থাকতেছে কোন মাসে আপনার বাসায়? এটা হচ্ছে মার্চে। হ্যাঁ, তার মানে হচ্ছে যখন আপনি তার বিরুদ্ধে অভিযোগ করলেন আবার তাকেই বাসায় রাখলেন, ব্যাপারটা কি হয়ে না গেল? না, তার বিরুদ্ধে তো আমি শুধু তার দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছি। এবং কেন? দুজনকে আপনি বাসায় রাখছেন তখনও? না না, আমি ছোট বোনকে আমি তখন ইয়ে করে বিদায় করে দিয়েছি। হ্যাঁ, দিয়েছেন। কারণ আমার পুরো সন্দেহটা আসলে ছোট বুয়ার দিকে ছিল। ওকে, দুইজনকে আপনি আসামি করলেন, যাকে প্রথম আসামি করলেন তাকে বাইর করে দিলেন, কিন্তু সেকেন্ড আসামিকে আপনি ঘরের মধ্যেই রাখলেন। হ্যাঁ, চোর ঘরের মধ্যে রাখতেছেন, নিজে অবিশ্বাস করে ব্যাপারটা। রাখলাম বলতে মানে সে আসা যাওয়া করতো আমার যাই সাথে। হোক, আমি যাকে চোর সন্দেহ করবো তাকে আমি ঘরে আবার ঢুকে দিব কেন? না, আমি তো আসলে তাকে সন্দেহ করিনি। কিন্তু আপনি আমি তো তার নাম ডিরেক্ট ব্যবহার করে আসলেন থানায়। হ্যাঁ, অভিযোগ করেছি। কেন? আমাকে জিজ্ঞেস করছে আপনার বাসায় কে কে আসে, বাইরের মানুষ কে আসে। তখন আমি বললাম আমার মানে বাসায় বাই দুজনই এনিহাও আছে। আপনি দুইজনের নামে অভিযোগ করেন। হ্যাঁ হ্যাঁ, এই এবং দুজনই দুইজনের আসে। একজনকে বিদায় করে দেন আর একজনকে ঘরে রাখলেন, নিজের ঘরের মধ্যে হ্যাঁ, থাকতে দিলেন। আসলে এর মধ্যে আমরা আমাদের বাসায় মানে মার্চের পরে এপ্রিলের দিকে আমার বাসায় কিছু ওই যে তাবিজ কাগজ এগুলা পাই হঠাৎ করে আমার বালিশের নিচে। আমি বললাম কি কিন্তু আপনি ব্যাপার? প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারলেন না। না, আমি এটা বলছি, এটা কেন করতে পারিনি তাকে আমি সন্দেহটা আমি সেটা বলছি। বলেন। তো এই জিনিসগুলো যখন পাই আমরা বলি আমাদের বাসায় তো আসলে কে আসছে যে এই জিনিসগুলো রাখবে জি। এভাবে করে, এবং আমাকেই টার্গেট করে আমার বালিশে। তো আমরা তারপর জিনিসগুলো নিয়ে আমি এগুলো বলেছি আমি ফেলে দিলাম, আমি কোনো কাজে সবকিছু না। ফেলে দিলাম, এগুলো কোনো কাজে না। আমি বলছি না, সামও হয়তো চলে আসছে, আমি তো কোনোভাবে আসলে সন্দেহ আনতে পারছি না। তখন আমি আমার শাশুড়ি বলল যে দেখো এই জিনিসগুলো কেন এরকম হচ্ছে হঠাৎ করে, আর তুমি প্রতিনিয়ত খুব সিক হয়ে যাচ্ছ। এগুলো পাওয়ার পরে আমার শাশুড়ি বলছে তুমি খুব সিক হয়ে যাচ্ছ, যখনই তুমি কাজের মানে তুমি লাইভ করবো তখন ওই দিনই তুমি খুব সিক হয়ে যাও, বা তোমার বেবির অনেক ওষুধ, এটা তো আগে তো এরকম ছিল না বা আগে তো এরকম হতো না, সামথিং রং। এগুলো হচ্ছে মার্চের শেষের দিকের কথা। তখন আমি বললাম যে আসলে তো আমারও কেমন জানি লাগছে। পরে আমার শাশুড়ি বা আমাকে বলা শুরু করলো যে আমার না কেন জানি ওর অ্যাক্টিভিটিস ভালো লাগে না, ওর চলাফেরা ওর অ্যাক্টিভিটিস কেমন জানি ভালো লাগে না, ওকে তুমি বাসায় তেমন অ্যালাউ করো না। তো আমি বললাম না মা, ও তো খুব ছোট মানুষ, আসলে আমাদেরকে অসহায় খুব, মানে হাজবেন্ডের সে ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স পেপার দিয়ে দিবে, আমি কি করবো, আমরা যদি তার পাশে না দাঁড়াই তার পাশে কে দাঁড়াবে? মানে সে তো একটা সিম্প্যাথি গেইন করে রেখেছে আমাদের সাথে অলরেডি। আর সে যে আসলে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে আমাকে, যার কারণে হয়তো আমি আসলে কখনোই তার প্রতি মানে আমাকে তার ভিতরে যে যাই বলতো আমি কিছুই বিশ্বাস করতাম না। ইভেন আমার হাজবেন্ডের সাথে আমাকে সে অনেক কনফ্লিক্ট লাগিয়ে 5 দিচ্ছে। পয়সার কোনো দাম নেই ব্ল্যাক ম্যাজিকের, কোনো আমি জানি না, সামহাও আমার শাশুড়ির সাথে আমার এত ভালো বন্ডিং আমাদের মধ্যে, হঠাৎ করে সবকিছু ওকে নিয়ে সবকিছু আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। পরে আমি কি করলাম, তাকে আমি আর আমার বাসায় ওভাবে সে যখন আসতো আমি বলতাম তো আজকে কাজে থাকবো, তুমি আজকে এসো না। আমি এভাবে অ্যাভয়েড করা শুরু করলাম তাকে। তো কারণ যেহেতু সবাই বলা শুরু করলো, আমি এরপরে যখন দেখলাম না একটা প্রবলেম হচ্ছে আমার ফ্যামিলির ভিতরে, সবার সাথে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, আমি এখন কিছু একটা করতে হবে। এরপরে তো আমার হাজবেন্ডের সাথে কথা হয় এপ্রিল মাসে। ওকে। এপ্রিলে আমার তার হাজবেন্ডের সাথে কথা হয় এবং তার হাজবেন্ড বলে যে আপু আসলে আমি যখন সবকিছু জানতে পারলাম, দেখা করলাম তার সাথে, বলে আপু আসলে আমারই একটা ভুল হয়েছে, অনেক বড় একটা ভুল, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বলে কি ভুল? বলে কি আসলে আপু সে আমার সাথে একটা ডিল করেছিল। আমার কেমন ডিল? সে আমাকে বলেছে ঠিক আছে আমি তোমার নামে কোনো মামলা দিব না, কাবিনে কোনো মামলা দিব না, তুমিও তাহলে হাবিব আপুকে এই গোল্ডের ব্যাপারে এগুলো কিছু বলতে পারবা না। গুড। এই ডিলটা করে আমি বললাম ভাইয়া এটা অন্যায় যে করে, অন্যায়কে যে প্রশ্রয় দিয়ে, দুইটাই কিন্তু সমান অপরাধ। হ্যাঁ, তো আপনি কাজটা মোটেও ঠিক করেননি, অবশ্যই আমাকে ঠিক করছে। একটু ইনফর্ম করার দরকার ছিল। অবশ্যই ঠিক করছে, আপনি তার কে হন? আপনি কিছু হন না, কিন্তু সেটাই তার নামে কেস হলে সেটাই সে তার আমাকে ক্ষতি হবে। বললো যে আপু আসলে আমি তো আমার দিকটাও আগে দেখবো। বাংলাদেশের ছেলেদের জন্য কোনো আইন নেই। হ্যাঁ, ও বললো যে আপু আমি তো আমার দিকটাও দেখবো, কারণ সে যদি আপু এখন আমাকে মামলা দেয়, কারণ এই যে আপনি যেটা বললেন True. যে আমাকে কয়জন শুনবে, আলটিমেটলি আমার ওকে শুনবে, True. মেয়েকেই শুনবে। মেয়েদের যে পরিমাণ সিম্প্যাথি গেইন হয় একটা ছেলে, সেটা একটা হয় না চোখের আপু। জল ছাড়িয়ে দিলে দুনিয়া তার পক্ষে। হ্যাঁ, সেটাই বললো যে আপু আর আপনি তো জানেন সে কি পরিমাণের মুহূর্তেই মানে কান্নাকাটি করে সবকিছু পুরো অন্যরকম করে ফেলতে পারে। True. তো তখন আমি বললাম যে ঠিক আছে আপনি করেছেন, আপনি এভাবে করেছেন, ঠিক আছে আমি আপনার কথা আসলে পুরোপুরি বিশ্বাস করতে পারছি, কারণ আমার মনে হচ্ছে কারণ সেও হয়তো তার ওয়াইফকে ফাঁসাতে চাচ্ছে, হতে পারে তাদের হাজবেন্ডের ঝগড়া আছে। এই জন্যই, কারণ ওর যে ডিভোর্সের একটা ইস্যু চলছে। এরপর আমি কি করলাম, তার বেস্ট ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করলাম, যে বেস্ট ফ্রেন্ডটা আমাকে তার বাসায় বলেছিল আপু কি হারিয়েছে আপনার। জি জি। আমি তার সাথে কথা বললাম, আমি বললাম আমি একটু তোমার সাথে কথা বলতে চাই।
তো এই ব্যাপার তুমি তো জানতা, আমি কিন্তু পুলিশ ইয়েটা করে তোমাদের বাসায় ওদের বাসায় গেছিলাম, তুমি হ্যাঁ আপু আমি কি সামহাও তুমি কি এটার সাথে জড়িত? বলকে আপু আসলে সেও তখন একদম কান্না কান্না, আপু আমি আসলে কোনো কিছুতে জড়িত না, বাট সে আমাকে নিয়ে সেল করেছে জিনিসগুলো, আমি তার সাথে ছিলাম। অ্যান্ড আপু আমি জানতাম এগুলো ওর গোল্ড, আমি তাকে জিজ্ঞাসা করেছি যে তুই এগুলো কেন সেল করছিস, এগুলো কার গোল্ড? এগুলো আমার গোল্ড, এখন তো আমার টাকা দরকার, দেখছিস না আকিব আমাকে এখন ছেড়ে দিবে, আমি কোথায় গিয়ে থাকবো, আমার তো কোনো ইনকাম সোর্স নেই, আমার এগুলো বিক্রি করে ফেলতে হবে। আমি কি দেখ এখন তো গোল্ডের দাম বাড়ছে, তুই একটু সময় নে পরে বিক্রি কর। না এখনই বিক্রি করতে হবে। তখন সে ওকে নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ওখানে একটা দোকানে সে ফার্স্টে যায়। ওই দোকানটা হচ্ছে তার এক্স হাজবেন্ডেরই হচ্ছে ফ্যামিলি কিছু ইয়া থাকে না দোকান গোল্ডের, যে সবসময় ওখান থেকে পারচেস করে। ওখানে যায়, ওখানে যাওয়ার পরে সে বললো যে তাদের সাথে দামাদামিতে হচ্ছিল না, তো ওখানে যে দোকানদার উনি একটু কম প্রাইস বলেছে, তো ও বললো যে না আমি এই প্রাইসে বিক্রি করবো, আমার আরো প্রাইস আমি বিক্রি করবো না। তখন সে দোকান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে সে ওই দোকানদারটা তার হাজবেন্ডকে ফোন দেয়, মানে তার হাজবেন্ড আসলে কিভাবে সবকিছু জানলো আরো ভালো করে। তার হাজবেন্ড ফোন দিয়ে ভাইয়া ভাবি তো আসলো এরকম, উনি কিছু বলবে আর দামাদামি হয় না, এখন ভাবিকে পাঠান, উনি যে দাম চায় আমি সেটাই দিব। দোকানদার তো জানে না যে ওদের সাথে একটা ডিভোর্সের ইয়া চলছে। তো তখন বললো গোল্ড বিক্রি করতে, কার গোল্ড তো কোনো গোল্ড নাই, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তখন সে তার ওয়াইফকে ফোন দেয় ওই মুহূর্তে, তুমি কোথায়? আমি এরকম কৃষি মার্কেটের দিকে। কি করতে গেছো? আছে একটা কাজে। কি তুমি কার গোল্ড বিক্রি করতে গেছো? তো পরে ওরা গোল্ড সেল করে। তখন সে আমাকে বলে যে আপু গোল্ডগুলো সেল করার পরে জানুয়ারি 26 তারিখ দুপুর 2:30টার দিকে, তো আমি কিন্তু তখন নাই বাসায়, আমি 22 তারিখে চলে গেছি। তো তখন সে গোল্ডটা সেল করে কই যায়, তাই শরীয়তপুরে চলে যায় তার ফ্রেন্ডের বাসায়। ওখানে চলে যায়, ওখানে গিয়ে সে টাকাগুলো তো সব অনেক টাকা তার কাছে, ওগুলো নিয়ে সে ওখান থেকে নিয়ে কিছু টাকা তার মাকে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে বরিশালে। ওখানে থাকে অনেকদিন থাকে, থাকার পরে বাসেও ওর মার ব্যাগের থেকে টাকা মিসিং, ওখান থেকে 20,000 টাকা একবার মিসিং, তার 2 দিন পর আবার 10,000 টাকা মিসিং। তখন মা সন্দেহ হয়, বকাবকি করা শুরু করে যে কি ব্যাপার, আমার বাসাতে এরকম কখনো হয়নি, এরকম কেন হলো? উনি ডিরেক্ট সন্দেহটা কে করে, ওই করছে, কারণ আমার বাসায় আর কেউ নেই, কে করবে, ও ছাড়া আর কেউ করে। মামা তুমি এরকম করো না, থাক আমি দেখি কি কিছু একটা ব্যবস্থা করে, ও তো আসছে আমার কাছে থাকতে, ওকে আমি ঢাকায় নিয়ে যাই, ঢাকায় চল, আমরা এখানে থাকবো না, চল ঢাকায় যাই, তোর বাসায় যাই। এসে ও ঢাকায় আসবে না, তার নানুর বাসায় চলে গেল। ওখানে গিয়েও আরেকটা ক্রাইম, কাজিনের সাথে, মানে অনেক ধরনের ক্রাইম। তারপরে অনেকদিন পর সে ঢাকায় আসে। এই ঘটনাগুলো আপনি জানলেন কেমনে? আপনার এই হলফনামা পর্যন্ত আসেন, তারপরে গিয়ে সে স্বীকার করলো কখন এবং এই সাইন করার? আমি যখন কনফার্ম হলাম যে হ্যাঁ ওই করেছে, এরপরে আমি একদিন মে মাসের 4 তারিখে আমি তার সাথে কথা বলি, ফোনে কথা বলি, আমি এরকম কি অবস্থা তোমার, এসে তুমি তো আমার বাসায় আসবা বললা তোমার মাকে নিয়ে, কোথায়? এর মধ্যে তার একটা ছেলের সাথে রিলেশন হয়, বললো তার ওই ছেলেটাকে নিয়ে সে আমার বাসায় আসবে, তার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলিগতভাবে এঙ্গেজমেন্ট করবে বা এরকম কিছু। আমার তোমার তো এখনো ডিভোর্সে 3 মাসও হয়নি, কেমনে করবা এইভাবে? তো যাই হোক, এরপর আমি কি করলাম, তাকে ফোন দিলাম, সে বাসায় আছে। আমরা কিছু না বলে আমি, আমার হাজবেন্ড, আমার ননদ এবং আমি আমার একটা ফ্রেন্ড, আমরা 4 জন তার বাসায় যাই। তার বাসার অ্যাড্রেসটা আমাকে সে দিয়ে রাখে, কারণ তার ওই যে কি কিডনি প্রবলেম, একদিন আমাকে ওখান থেকে ভোরবেলা ফোন দেয়, আপু আমাকে এখন নিয়ে যাও, হসপিটাল নিতে হবে, আমি তো মরে যাচ্ছি। আপনি তারে হসপিটাল নিচ্ছেন, আপনি তারে খাবার দিতেছেন, আপনার অ্যাড্রেস ব্যবহার করতেছে, আপনার বাসায় থাকতেছে, আবার আপনারই চুরি করতেছে। এটাই, এই জিনিসটাই তো, মানে আমি তো মানে কি বলবো, আসলে এটা আমার ধারণার বাইরে ছিল, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। মানে ওর হাজবেন্ড যখন আমাকে বলছিল, আমি জাস্ট ট্রমাটাইজড হয়ে গেছিলাম। তখন এটা কিভাবে, আমি না ভাই এটা অসম্ভব ব্যাপার। সে মানে আমাকে এত ভালোবাসে, মানে সে আমার জন্য জান প্রাণ দিয়ে দিবে, আপু তুমি বলো কি করে, আমি রান্না করে দিই, আপু আমি এটা করে দিই, মানে আপু আপু মানে সবসময় মানে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তো এরপরে আমি যখন তার বাসায় যাই 4 তারিখে, আমরা তো কনফার্ম এখন সে করেছে। এরপর 4 তারিখে আমরা যাই, দুপুরের দিকে আমরা তার বাসায় যাই। তার বাসায় গিয়ে সে তো পুরো মানে আমাদেরকে দেখে তো একদম মানে ইয়ে হয়ে যায় যে হঠাৎ, আমি তো তার বাসায় কখনো যাব বা কিভাবে গেলাম, তার মা ছিল আর সে ছিল। গেলাম ওই বাসায়, যে আমি ডিরেক্ট ওর রুমে ঢুকলাম। রুমটাতে গিয়ে ভাইয়া মনে হচ্ছে কি ওটা বোধহয় আমারই একটা রুম, ওখানে সব আমার জিনিস, মনে হচ্ছে মানে সবই আমার জিনিস, আমার স্টুডিও, আমার মেকআপের সব স্টুডিও, ওখানে সব কিছুই, ওখানে ওর কাছে জিনিসপত্র, আমার কাপড় চোপড়, মানে আমার জুতা স্যান্ডেল, কি বলবো আসলে মানে সব কিছু। আমি গিয়ে জাস্ট দেখে এগুলো, ও আমি বললো আপু তুমি এখানে চলো, ওই রুমে চলো। আমি ওই রুমে কেন যাবো, এই রুমেই বসবো, এটা তো আমারই রুম। আপু
আমি তো আবার সবকিছু একটা একটা করে বের করলাম, আমার কাছে সবগুলো ভিডিও আমরা করেছি, সবকিছু বের করলাম, বললাম এগুলো কি, আমার হুদা বিউটি, আমার স্টিল অর্ডার, আমার যেগুলো নাম তুমি কখনো চিনো না, জানো না তুমি এসব, এগুলো কি, এগুলো এখানে কিভাবে, ও আপু এগুলো ওই যে তোমার ওখানতেই আনছিলাম এরকম, আমি এগুলো তোমাকে দিয়ে দেবো, আমি যেতাম তোমাকে আনছিলা, ওটা আমিই জানি না, এত কিছু। এমন তুমি বসো, তারপর ওর মাকে ডাকলাম, আন্টি আপনিও আসেন, বসেন, আমরা সবাই একটা রুমে বসলাম। এখন তুমি আমাকে আর কোনো কিছু যা বলবো সত্যি করেই বলবা, সত্যি বললে তোমাকে আমি আসলে মাফ করব, মিথ্যা বললে করব না। তো বললাম যে তুমি এগুলো কেন করলা, আমি ডিরেক্ট এভাবে জিজ্ঞেস করলাম তাকে, আমার সাথে এগুলো তুমি কেন করলা, আমি তোমার কি ক্ষতি করছিলাম, আমি কি তোমার জামাই নিয়ে গেছি, তোমার বয়ফ্রেন্ড নিয়ে গেছি, না তোমার কোনো ক্ষতি করছি, কি এমন কাজ করছি যে তুমি আমার সাথে আমার বাসে থেকে খেয়ে পড়ে যখন যেমন টাকা লাগছে, আপু 500 টাকা দাও, আপু 1000 টাকা দাও, এখানে যাবো ওখানে যাবো, সব কিছু, সব সাপোর্ট। ইভেন সে যখন তার হাজব্যান্ডকে মামলা দিতে চায়, বলে আপু আমার হাজব্যান্ড তো ওরা তো অনেক প্রভাবশালী, আমি তো কিছুই করতে পারবো না। আমি বললাম দেখো, তুমি যদি সত্যি হয়ে থাকো অবশ্যই আইন তোমার সাথেই থাকবে, তুমি যদি আসলে নির্যাতিত হয়ে থাকো তুমি অবশ্যই তুমি তোমার রাইট ইয়াটা পাবা। তুমি নারী নির্যাতন কেস যেখানে করে নারী ও শিশু অধিকার, ওখানে যাও। পরে আমার একটা কাস্টমার আপু, ওনার সাথে আমার খুব ভালো রিলেশন, উনি একজন ব্যারিস্টার। পরে আমি তার সাথেও কথা বলে দিলাম যে আপু এরকম এরকম ব্যাপার, আমার ছোট বোন কি করা যায়, মানে আমি ওকে যতটুকু সাপোর্ট, ভাইয়া মানে একটা বড় বোন হিসাবে আসলে আমি আমার ছোট বোন থাকলে যে কাজগুলো করতাম, আপনি তো সেটাই না জেনে না বুঝে আরেকটা ছেলের ক্ষতি করে দিলেন। এটাই তো বুঝতেছিলাম যে আমি ক্ষতিটা আসলে পুরোপুরি করতে করিনি, আল্লাহর রহমতে করিনি আমি তার কোনো ক্ষতি, বাট আমি তাকে সবকিছু দেখিয়ে দিলাম যে তুমি এভাবে এভাবে যাও, এরকম এরকম নারী নির্যাতন ওখানে গেলে বেলি রোড, আমি সবকিছু ওকে বললাম আপুর সাথে কথা বলে। তখন আমি তাকে বললাম আমি তোমাকে কি সাপোর্টটা দিই নাই, কি ধরনের ইয়াটা করি নাই, তুমি আমার সাথে কেন এরকম, আমাকে কেন তুমি টার্গেট করলা। তখন সে বলে আপু ভুল হয়ে গেছে, ফার্স্টে তো সে স্বীকার করে না, কিসের গোল্ড কিসের ইয়া মা এসব কি কথা বলে। আমি বললাম তোমার এখন মিথ্যা কথা বলার কোনো স্কোপ নেই, কারণ তোমার কল রেকর্ড থেকে শুরু করে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে, তুমি কাকে নিয়ে গোল্ডগুলো সেল করতে গেছিলা, তুমি কৃষি মার্কেটে এরকম একটা দোকানে গিয়েছিলা দুপুর 2-2:30টার দিকে, আমি কি মিথ্যা বলতেছি। তখন সে চুপ হয়ে যায়, মানে সে খুব ভয় পেয়ে যায়। তার মা তখন বলে উঠে যে এসব কি ধরনের কথা বলো, আমরা কি গোল পড়ি না, আমাদের কি গোল নাই, এই নাই সে নেই। আমি বললাম গলাবাজি করবেন না, ও না, এগুলো সব আপনি করেছেন, কারণ আমরা পরে সব কিছু ফাইন্ড আউট করি ওরা দুজন এগুলো প্রফেশনাল, ওর মার যা যা যেভাবে বুদ্ধি দিয়ে দেয় সে ওভাবেই করে। তো এরপর আমি যখন এক কথা দুই কথা সবকিছু ধরলাম, পরে আমি ভিডিও কল দিলাম, তুমি আমাকে সত্যি কথা বলবা, না হলে কিন্তু আমি তোমার নামেও আমি পুলিশ কেস করতে বাধ্য হব, যেহেতু তুমি ওর সাথে ছিলা। তুমি বলো ও কি তোমাকে নিয়ে গোল বিক্রি করেছে, সাথে ছিল যেহেতু বিক্রিতের সাথে গেছে। হ্যাঁ, তখন বলে হ্যাঁ আপু করেছে। তখন তো শেষ চুপ। আমি বললাম কি কি বিক্রি করেছে, এরকম আপু আপনার 2টা চেন চুড়ি, 2টা চেন আংটি, আপনার কানের দুল, এরকম এরকম মানে কিছু কানের দুল এরকম। আমি ছবি পাঠে বললাম এগুলো কি এমন এমন জিনিস, এরকম বিবরণ। বলকে হ্যাঁ আপু একটা রূপার ছিকলের মতো একটা চেন, মোটা চেন 1 ভরি। তো আমি বললাম তুমি কি এখনো বলবো তুমি এগুলো কিছু করনি। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম আমরা এর মধ্যে আমরা পুলিশ ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করেই যাই যে ভাইয়া এরকম আমরা আসলে পুরোপুরি পেয়ে গেছি ভাইয়া, আমাদের নেইবারটা করেছে। তখন উনিও বলছে যে আপু আমাদের সন্দেহটা ওনার দিকেই গিয়েছে, এবং আপনি তো আসলে ওনাকে এতটাই বিশ্বাস করছিলেন, আমরাও এই জন্য বুঝতে পারছিলাম যে আসলে কি বলবো আপনাকে। তো বললো যে আপু আমরা কি আমাদের টিম পাঠাবো। আমি বললাম ভাইয়া এখন পাঠান না, আসলে আমি চাচ্ছিলাম না একটা মেয়ে মানুষ ওর সম্মান কোনো কিছু হোক, মানে আমি আসলে তারপরও চাচ্ছিলাম না তার কোনো ক্ষতি হোক, মানে আমি যে আসলে কি হয়ে গেছিলাম আমি নিজেও জানি না। আমি বললাম আপু আপনার এত ক্ষতি করলো, আপনি তারপর তাকে থানা জেলে দিবেন না। আমি বললাম ভাই আমি জাস্ট আগে দেখি তার সাথে কথা বলে সে কেন করলো এই কাজগুলা। পরে আমি গেলাম, বলে আপু ঠিক আছে, ইনকেস সে কোনো সিন ক্রিয়েট করে সাথে সাথে আপনি আমাকে ফোন দিন, আমার টিম পৌঁছে যাবে ওখানে। বলে ওকে ভাইয়া। তো আমি তখন গিয়ে বললাম তুমি যদি স্বীকারোক্তি না দাও পুলিশ টিম এসে তোমাকে নিয়ে যাবে, ওনারাই সব কিছু বের করবে। তখন বললো আমার পায়ে পড়ে গেল, আপু আমাকে মাফ করে দাও, আপু আমি ভুল হয়ে গেছে, আমার ভুল করে ফেলছে, আমি এরকম করে ফেলছে। এটা কখনোই ভুলের পর্যায়ে পড়ে না, তুমি ইন্টেনশনালি করছো। ভাইয়া ও প্রায় সময় আমার বেবি থেকে আদর করতো, নিত, আমার আম্মুর কাছে থাকতো, পাশাপাশি বাসাতো, অনেক সময় আমার ছোট বেবিকে নিয়ে সাথে। আমার মনে তখন একটাই ভয় লাগছিল যে এই ধরনের ক্রাইম করতে পারে, আমার বেবিকে যদি নিয়ে কোনো একটা ক্রাইম করতো, আল্লাহর অশেষ রহমত যে
মানে অতটুকু টাকার উপর লেভেল দিয়ে পর্যন্ত, গেছে। হ্যাঁ টাকার উপর দিয়ে গেল, আমার জিনিসপত্র যাক, মানে আমার বাচ্চাদের কোনো ক্ষতি সে করতে হয়তো করতো, কারণ সে যে ধরনের ক্রিমিনাল লেভেলের, আমরা পরে যেসব জানতে পারি তখনই আমার মনে হচ্ছে যে আমি আমার বাচ্চাদের সাথে কি অনেক বড় অন্যায় করে ফেলাম। আমি কিভাবে তার কাছে আদর করতে দিলাম, তার বাসায় আমার বাচ্চা গেল, মানে আমি সবকিছু নিয়ে না, আমি অনেক রাত আমি আসলে ঘুমাতে পারছিলাম না। তো এরপরে আমি তাকে বললাম, আমার বাচ্চা, আমার সন্তানরাও তোমার কাছে যেত, খেলতো, তুমি কিভাবে পারলে আমার সাথে এটা করতে? তো এরপর আমি সবকিছু তার নিয়ে আমি আমার ওখান থেকে অনেক ড্রেস বের করি, আমার এগুলা ড্রেস, ইভেন আমার বাথরুম থেকে আমার লোশন, যেটা আমি যাওয়ার সময় শ্বশুর যাওয়ার সময় লাগিয়ে যাই, বাসায় এসে দেখি ঢুকে আমার লোশন নেয়। লোশন কে নিবে? ওই যে আমার ছোট বউকে জিজ্ঞেস করি। এবং সেই দিনই কি আপনার এই ইয়েটা দিল তারা? এইটা তখন আমি বললাম, আপু পুলিশ, হ্যাঁ পুলিশ করুন আপু প্লিজ, আমরা তোমাকে, আমি তো এত লাখ টাকা দিতে পারবো না, 10-12 লাখ টাকা, তারপর আমি কোথা থেকে দিব, আমরা তোমায় কিছু টাকা। তার মা বলে, আমি তোমায় কিছু টাকা করবো, দিব, বলে আমি তোমাকে এখন আপাতত আমরা 5 লাখ টাকা দেই, পরবর্তীতে তুমি এটা আমরা আবার তোমাকে টাকা দিব। ওকে, এই স্বীকারোক্তি দিল, তারপরে কি হলো? এরপরে সে আমি বললাম, এটা এখন এভিডেন্স কি, তোমরা যে আমাকে টাকা দিবা, এটা কোনো প্রমাণ তো নেই, তো পুলিশকে কাছে স্বীকারোক্তিটা দিতে হবে। তো এর মধ্যে ওর মা তো আমাদেরকে বারবার বাধা দিচ্ছে, ভিডিও করবা না, ভিডিও করবা না, এগুলো আপনারা দেখতে পারেন ভিডিওতে, ভিডিও করবা না। আমি বলছি, না আমরা তো ভিডিও করবো, আমাদের তো এভিডেন্স লাগবে। তখন সে বললো যে, আমি বললাম ঠিক আছে, তাহলে একটা স্ট্যাম্প পেপারে সাইন করতে হবে, তোমরা ওগুলো দেখবা যে তুমি এখন আমাকে 5 লাখ টাকা দিবা, আমার যে জিনিসগুলো হচ্ছে আপাতত 5 লাখ টাকা তোমরা আমাকে দিচ্ছ, কতদিনে দিবা? বলকে 1 সপ্তাহ পরে দিব আপু। আচ্ছা, তারপর 1 সপ্তাহ পরে কি হলো? এরপর সানডে 10 তারিখ, 1 সপ্তাহ পর সে আমাদেরকে বলে তোমরা সানডেতে আসো, 10 তারিখে আসো, আমরা তোমাকে টাকাটা দিয়ে দিব। ওকে, এতটুকু। তো আমরা বললাম ঠিক আছে। তারপর পুলিশকেও জানালাম যে ভাইয়া ওরা একটা ইয়াতে আসছে সলিউশন, তারা বললো আমাদেরকে 5 লাখ টাকা দিবে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে দেখেন। বললাম যে আমরা সানডেতে যাব। নেক্সট দিন গেলেন? তো এর মধ্যে আমার এক্সিবিশন ছিল, এরপর আমরা সানডেতেই গেলাম। সানডেতে যাওয়ার পরে ওই দিন গিয়েছে আমি, আমার হাজবেন্ড, আমার দেবরের বউ এবং আমার ফ্রেন্ড, আমরা 4 জন যাই। যে দেখি ওখানে ও যে ছেলের সাথে লিভ টুগেদার করে, ওই দিন ওর মা ছিল না, ওই ছেলে আর ওরা খুব মানে বাজে একটা পরিস্থিতিতে, এবং দরজাটা খোলা রাখে, কারণ আমরা বলেছি সানডেতে আমরা দুপুরের দিকে যাব। 3টা 3:30টার দিকে আমরা যাই, আমরা দরজাটা করতে দেখি খোলা। তখন ঢুকলাম, ঢুকে তো দেখি ওরা মানে অপ্রস্তুত অবস্থা। আমি বললাম তোমরা হয়ে আসো। ও বললো আমাদের বাসায়, ঠাস করে বললো, এই তোরা আমাদের বাসায় কি, তোরা আমার বাসায় কি, তোরা এভাবে বলতে সে ওই ছেলের সহ তারা এমন একটা সিনকে, মানে আমার দেবরের বইয়ের গায়ে হাত তুললো, মানে ইভেন ওই ছেলের সাথে সাথে বের হয়ে গেল, বের হয়ে বাইর থেকে আমাদেরকে আটকিয়ে দিল। বাইর থেকে আটকিয়ে সে 20 থেকে 25 জন আনুমানিক ছেলে পেলে সে নিয়ে বাসায়, ওরা যখন বাইর থেকে আটকিয়ে দিল, আমার হাজবেন্ড বললো ওরা সামথিং রং, কিছু একটা ওরা প্ল্যান করছে করার জন্য, না আমরা তো সব মেয়ে মানুষ, আমরা কি করব। পরে আমার হাজবেন্ড, হাবিবা এখানে সামথিং রং, তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করো। এর মধ্যে আমি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান, এখানে কিছু একটা হতে যাচ্ছে। তখন ওরা কি করে, আমরা ভিতর থেকে তখন আটকিয়ে দিই যে না বাইরে থেকে কিছু একটা করলে মেয়ে মানুষ আমরা কি করব। ওরা দরজা ভেঙে ঢুকে সাথে সাথে তো আমার হাজবেন্ডকে পায়, ওখানে সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়ে, আমার দেবরের বউ, আমি, আমার ফ্রেন্ড, মানে এলো পাথারি ওখানে মারধর। হ্যাঁ, আমরা বারবার বলছিলাম যে আপনার মেয়ে মানুষ এখানে, ইভেন ওখানে কি করেছে, বারান্দায় গিয়ে জানালার থেকে চিৎকার দিয়ে বলছে আমাকে রেপ করতে আসছে, ভাই আমাকে বাঁচান, আমাকে রেপ করতে আসছে। এখন ওখানে তো গিয়েছে আমার হাজবেন্ড একজনই পুরুষ, আমরা 3 জন মেয়ে। তো ওখানে বারান্দাতে আমাদেরকেও দেখছে মানুষরা, মেয়ে মানুষ, ওরাও বলছে, ওরা তাকিয়ে আছে। আমার প্লিজ আপনার পুলিশ লোক আসছে, আপনারা একটু এখন। এর মধ্যে তো ওই ছেলে গিয়ে বাইরে থেকে লোকজন নিয়ে এসে তখন যখন আনলো, তখন সে বলছে এই ছেলে, মানে আমার হাজবেন্ডকে, এই ছেলে আমাকে রেপ করতে, মানে এইসব আজে বাজে কথা বলছে। আমি বললাম আমি এখানে ওয়াইফ, কিভাবে ওইগুলো কি কথা বলতেছে, আমরা এখানে কথা বলতে আসছি, আমরা তাদের থেকে টাকা নিতে আসছি, তারা আমাদেরকে আসতে বলছে। এভাবে যখন একটা পর্যায়ে আমরা এগুলো বলতে থাকি, তখন ওই ভাইয়া, মানে ছেলেগুলো দেখে যে আমরা আছি, ওখানে একটা ভাইয়া ছিল খুব ভালো, উনি আসছিল জিনিসটা সর্ট আউট করতে হবে, এই কি হয়েছে এগুলো ছাড়েন। পরে আমার হাজবেন্ডকে একদিকে নিল, ওদেরকে সবাইকে, কি হয়েছে ভাইয়া দেখেন আমরা এরকম, এখানে তো মেয়ে মানুষ আছে, এখানে কেন মারপিট হচ্ছে, এতগুলো মেয়ে মানুষ কিভাবে কি হচ্ছে। তখন সে ওই মেয়েটা চিৎকার চেঁচামেচি করতেছে, এবং সে এডিক্টেড। সে জানুয়ারি থেকে মোস্টলি তখন খুব এডিকশন এসে, এবং তার বিছনার নিচে আমরা ওই কি জানি ফয়েল পেপারটা কি জানি ওগুলা পেয়েছিলাম।
তো সে যখন এরকম চিৎকার বাজে বাজে কথা বলছে, তখন ওই ভাইয়াগুলো বলছিল, দেখেন এখানে ওনার ওয়াইফ হাজবেন্ড, আপনি এগুলো কি কথা বলছেন, এগুলো এগুলো বন্ধ করেন, চুপ করেন। আস্তে আমি বললাম, দেখেন ভাই, ও এরকম আমাদের ওই দিক থেকে চুরি চুরি করে আসছে, এখন আমাদেরকে দেখেন এরকম একটা স্ট্যাম্প পেপার সাইন দিয়েছিল, আমাদেরকে আজকে আসতে বলছে টাকা নেওয়ার জন্য। এরপরে ওরা এই ধরে এরা হচ্ছে একটা প্রি প্ল্যান করে রেখেছে, এটা তো আমাদের ধারণার বাইরে। আমরা এর মধ্যে 999-এ ফোন দিই, 999-এ ফোন দিই, ওখান থেকে পুলিশটা আসে, এরপরে তো এসে ওই জিনিসগুলো ওরা থামে, তখন বলছে আমি এগুলাকে বের হতে দিব না। মানে সে যে ছেলের সাথে থাকে ওই ছেলে আমাদেরকে বলে, তোরা জানিস আমি চাইলে তোদেরকে এখনই জেলে ঢুকাই দিতে পারবো, আমি কে জানিস আমি। বললাম ঠিক আছে করো, দেখি তুমি কি করতে পারো। পরে পুলিশ আসলো, পুলিশ তারপর এসে ওদেরকে দেখলো, আমাদের তখন আমাদের দিকে হিট করেছে, আমার এখানে একদম রক্তাক্ত অবস্থা, আমার হাজবেন্ডের অবস্থা খারাপ, আমার দেবরের বউ, আমার ফ্রেন্ড। তখন পুলিশ দেখলো ওরা এসে আমাদেরকে মারছে, আমাদেরকে এরকম করতেছে, তারপর আমরা না পেরে আমার লোকজন আনছে। তখন পুলিশ দেখে বললো যে ওরা আপনাদেরকে মারছে নাকি আপনারা ওদের কি করছে, সব তো ওনাদেরকে দেখলেই তো বোঝা যাচ্ছে যে আপনারা ওনাদেরকে কি করেছেন, মানে এগুলো কেন করলেন আপনারা, এই ধরনের কাজ কেন। পরে আমি বললাম পুলিশকে, আমি বুঝালাম, তারপর ওইটা দেখালাম, পুলিশরাও তখন ওটা বুঝতে পারে। যখন ওরা ওটা বুঝতে পারে যে ওদের কথাবার্তায়, যে এর মধ্যে ওর মা ঢুকে কি করে একটা বঠি নিয়ে পুলিশদের সামনে বঠি নিয়ে এসে আমাকে হিট করবে, আমাকে মারবে, যে আমি ওকে মেরে ফেলবো, বাজে বাজে গালিগালাজ দিয়ে সে এসে মেরে ফেলবো। পুলিশ বলে, এই থামেন, কত বড় সাহস আপনার, আমাদেরকে কি মনে হয় আপনি কত বড় সাহস এইসব কাজ করতে আসতেছেন। তখন বললো যে কি হয়েছে আপনার। এর মধ্যে পুলিশ তাকে জিজ্ঞেস করে, তার মেয়েকে জিজ্ঞেস করে, তখন তার মা ছিল না, তো আর মেয়েকে যে আপনি এতগুলো জামা কাপড় ওনার, এগুলো আপনি কোথা থেকে পেলেন। আমি কিনছি তার থেকে, ক্যাশ টাকা দিয়ে আমি কিনছি তার থেকে। এত জামা কাপড় ক্যাশ টাকা দিয়ে কিনলেন, এদিকে আপনি চলতে পারছেন না, আপনি এখানে বাসা সাবলেট নিয়ে থাকছেন, তো আমি ক্যাশ টাকা দিয়ে সবকিছু কিনছি তার থেকে। আমার ড্রেসের প্রাইস রেঞ্জ করে ধরেন 6, 7, 8 হাজার টাকা, তো 20-25টা ড্রেসের দাম তো প্রায় 2 লাখ টাকা চলে আসে। তো এরপর যখন তার মা ঢুকে, তার মাকেও যখন পুলিশ বলে যে আপনার মেয়ে এরকম কাজ, এখন আপনার মেয়ের কাছে এতগুলো ড্রেস কিভাবে আসলো, দেখলেন আপনাদের মা মেয়ে দুইজনের কথাই তো 2 রকম, এখানেই তো বোঝা যায় হইল। তারপরে কাণ্ড কি? এরপরে এরপর যখন এগুলো হয়, পুলিশটা আসে, আমাদের ওই এসব টিম পাঠায়, তার মধ্যে আমি আমার দুলাভাই, আমরা সবাইকে ডাকি, তখন নিয়ে ওদের সবাইকে থানায় নিয়ে যায়। আমরাও যাই, সবাই যাই থানায়, আদাবর থানায়, যেহেতু আমরা আদাবর থানায় করেছিলাম, ও তখন ওখানেই থাকতো। তো আদাবর থানায় আমরা যাই, ওখানে গিয়ে যেহেতু অনেক রাত হয়ে যায়, ওখানে ওসির সামনে আমরা যাই, ওখানে বসে ওসি রুমে ছিলেন উনি, স্যারও ছিলেন। তখন ওনাদেরকে বলছে যে এরা ঢুকে, ওর জামাই ঢুকে আমার মাথার মধ্যে বন্দুক ঠেকাইছে, বন্দুক ঠেকাই বলছে যে আমরা যা বলবো তাই বল, নাহলে কিন্তু একদম এখানে শুট করে দিব। তখন ওসি বললো কি বললেন, বন্দুক ঠেকাইছে কে? তখন আমার হাজবেন্ডকে দেখে, তো অন্যান্য যারা অফিসাররা সবাই ওনাদের কথাটা শুনে এত ইললজিক্যাল একটা কথা, বন্দুকটা কোথায়, তাহলে আমাদের এতগুলো পুলিশ ফোর্স গেল, কেউ তো কোনো কিছু পেলো না ওখানে। তখন বলছে না আছে, ওদের কাছেই ছিল এটা, ওখানে সব ব্যাগ চেক করা হয়েছে আমাদের থেকে সবার, কিছুতে পেলো না। তখন আমি বললাম ওনাদেরকে জিজ্ঞেস করেন তাহলে বন্দুকটা আমরা কোথায় লুকিয়েছি। এই গল্প গেল, তারপরে লাস্টে আসে আপা। তারপরে তো মানে ওসি উনিও বললেন যে ঠিক আছে আমরা বুঝতে পারি কে কি করেছে, আমরা বুঝতে পারি, আমরা তো আর একদিনে এই জায়গায় বসি নাই, ঠিক আছে আপনারা একটা মামলা করেন তাহলে। আমাদেরকে বললো মামলা করতে। তো এর মধ্যে আমরা মেডিকেল করি যাই, যেহেতু আমরা সবাই অনেক ইনজিওর্ড ছিলাম, আমরা শ্বাসের মেডিকেল করি, পুলিশ কেস। তো মামলা করেন জি, এর পরের দিন সকালে আমরা সিএমএম কোর্টে মামলা করি। যেহেতু বিচারাধীন ঘটনা, সো মাননীয় বিচারক নিশ্চয়ই সঠিক বিচারটাই করবেন তিনি, কিন্তু এই পুরো ঘটনাটা আমরা প্রচার করছি। দেখেন, একটা যাকে আপনি নিকট আত্মীয় ভাববেন, যাকে আপনি বিভীষণ ভাববেন, আপনার ভাগ্নে ভাববেন, আত্মীয় ভাববেন, সেই মানুষটা যে কত ক্ষতিকর হইতে পারে সেটা আপনার জানা উচিত এবং সচেতন হওয়া উচিত। জি আপা, একদম শেষ করবেন আপনি। আচ্ছা, আমরা এখন মানে কোর্টে যে মামলাটা করি ওইটার আমাদের একটা ডেট দেয়, এই মাসেই মাঝামাঝিতে একটা ডেট দেয়। তো আমরা এই ডেটটার জন্যই অপেক্ষা করছি আসলে, যে কিটা হয়। আমরা ওনারা কেস করছে পরে আপনার নামে? না, ওনারা কোনো কেসই দিতে পারেনি। ওকে। তো পরে কি যোগাযোগ করছে টাকা শোধ দেওয়ার জন্য? না, আমাদের সাথে কোনো আপনার এই পুরো ঘটনায় মনে হয় না যে আপনার, দেখেন আমি এটাকে না ওই সরল বিশ্বাস বলতে চাই না, আমি এটাকে স্ট্রেট গাধামি বলতে চাই। হ্যাঁ, এটাই আসলে, মানে আমি আমার লাইফে কখনোই কাউকে আসলে এতটা বিশ্বাস, ইভেন আমার ফ্যামিলিতে সবাই বলছে, যে আমার ননদও বলছে যে এভাবে তুমি তো কখনোই কাউকে দেখিনি কারোর সাথে এতটা মিশতে,
মানে আমি কারোর সাথে আসলে কখন আমি আমার গায়ে বিজনেস করি, আমি আমার সংসার আমার ফ্যামিলি নিয়ে থাকি। ইভেন ভাই আমি কোনো গেট টুগেদার হয় না, ফিমেল গেট টুগেদার, আমি কখনো এগুলো তো তেমন আমি ইনভলভ থাকি না। আমি আমার মতো করেই থাকি। ইভেন আমার কোনো খুব কম, আমার 2টা মেয়ে বান্ধবী, আমি মেয়েদের সাথে তেমন মিশিও না, কারণ আমি জানি মেয়েরা মেয়েদেরকে অনেক ক্ষতি করে এবং এটা হয়ে আসছে। তো দেখা যাচ্ছে ওর সাথে জানি কিভাবে জানি আসলে এইভাবে আমার মেশাটা হলো। আমি যতবার দুনিয়াতে এই লাইনটা শুনি আমি ততবার হাসি, অথচ হওয়ার কথা উল্টা, তাই না? একটা মেয়ের একটা ছেলে ক্ষতি করতে পারে, কিন্তু সব সময় দেখা যায় 24 ঘন্টা একটা মেয়েই ক্ষতি করে। একটা মেয়ে ক্ষতি করে আসলে, মানে নারীর সবচেয়ে বড় শত্রু। কি ক্রিটিক্যাল তারা, মানে ক্রিটিক্যাল বলতে কি অন্য লেভেলের ক্রিমিনাল মাইন্ড ভাইয়া। আমি তো জাস্ট আপনাকে চুরির ঘটনাটা বললাম, সে তো অনেক ঘটনাই আছে। আমি যখন আমার পেজে পোস্ট করি, ইভেন আমরা একটা মিডিয়া করি, কভারেজ করি, দেন ওইটা যখন আমি পেজে পোস্ট করি ভাইয়া, একটা জাতীয় দৈনিকেও দেখলাম একটা ভিডিও নিউজ আছে। জি আমরা করেছি, এবং সেখানটায় হানি ট্র্যাপ জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে। জি ভাইয়া। এবং সে এরকম অনেক ছেলেদের সাথে এরকম করেছে। এবং ভাইয়া আমার পেজে কিন্তু আপনারা দেখবেন, কমেন্টে গিয়ে দেখেন, তারই একজন এক্স মানে আমাকে নক করে এবং আমাকে তার জীবনের সাথে কি করেছে, তাকে কিভাবে এখন পর্যন্ত হেনস্থা করছে, তার বাবাকে মামলা দিয়ে তাদের থেকে 7-8 লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন পর্যন্ত হয়রানি করছে। এবং তারও আগে একটা যে এক্স হাজবেন্ডও ছিল, এটা তার এ হাজবেন্ডও জানতো না যে তার আগে একটা বিয়ে ছিল, কারণ এ হাজবেন্ডকেও সে ট্র্যাপে ফেলে বিয়ে করেছে। মানে টোটালি তার এ হাজবেন্ডের ফ্যামিলি কোনো মেম্বার ছিল না তাকে যখন বিয়ে করে, মানে একটা রুমে আটকে রেখে ওর মা পাড়ার প্রতিবেশী এনে বললো যে আমার মেয়েকে এরকম এরা কি করছে ভাই, আপনার বিয়ে পড়ায় দেন। মানে ও হচ্ছে কি ভাই, ও টার্গেট করে হচ্ছে ফিনান্সিয়ালি খুব সলভেন্ট একটা ফ্যামিলি, অ্যান্ড হচ্ছে ধরেন প্রশাসনের সাথে খুব ভালো এই ধরনের ছেলেদেরকে সে টার্গেট করে। মানে সে মানে একদম হাই প্রোফাইল দেখে ভাবে করবে, এবং তার হাজব্যান্ডের ফ্যামিলি অনেক ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এভাবেই তাকিয়া করে। তো পরে এগুলো আমরা জানতে পারি কি যে আপু আমাকে তো এইভাবে ট্র্যাপ করে বিয়ে করে। আপনি যদি বলেন যে এই যে একটা অদ্ভুত ঘটনা আপনার জীবনে ঘটলো, এ থেকে যারা দেখলো এই ঘন্টাখানিক ব্যাপী, তারা শিখলে কি শিখতে পারে? আসলে শেখার তো অনেক কিছুই আছে। যে আমি তো এখন ভিকটিম, অ্যান্ড আমি যে পরিমাণ ভুক্তভোগী, আমার আসলে কি বলবো, যে মানুষের সাথে যখন আমরা সম্পর্ক করি বা কারোর সাথে যখন সম্পর্কে জড়াই, আমি যে ভুলটা করেছি, তার ব্যাকগ্রাউন্ড, তার কোনো কিছুভাবে না জেনেই তাকে যেমন আমি একদম নিজের ঘরে যেভাবে এক্সেসটা দিয়ে ফেলেছি, এইটা যেন আসলেই কেউ না করে। হ্যাঁ, আর আমরা যেহেতু বিজনেস করছি, আমাদের আসলে অনেক মানুষের সাথে মিশতে হয় বা আসে যায়। তো একটা প্রতিবেশী আসলে যে কতটা ভয়ানক হতে পারে প্রতিবেশী রূপে, মানে এটা আসলে আমার সাথে এটা না ঘটলে আমি শুনতাম অনেকের থেকে, বাট আমি আসলে আমার সাথে না ঘটলে এটা আমি কখনোই বুঝতাম না যে সতর্ক থাকাটা আসলে অনেক বেশি নেসেসারি। প্রতিবেশীর বেলায় অনেক বেশি সতর্ক থাকা, অনেক বেশি আসলে, কারণ আমাদের আসলে এখন ভাই আশেপাশে যে পরিমাণ এই যে ছুটা বুয়া নিয়ে বা এই যে সার্ভেন্ট যত রকমের কেসগুলো হচ্ছে ভাইয়া, মেরে ফেলছে, চুরি করছে, দেখছে, গলা কেটে ফেলতেছে। হ্যাঁ, তো ভাই আমার সন্দেহটা কিন্তু ওভাবেই গেল যে ছুটা বুয়া তো এই বোধে করেছে এই কাজগুলা। এখন প্রতিবেশী ভাই এত সুন্দর একটা মেয়ে, এত পরিপাটি করে সাজানো সংসার বা সবকিছুতে আছে, সে কেন এগুলো করতে যাবে? এটা তো আমার মনে প্রশ্ন আসতেই পারে। তার তো কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি সবকিছু আছে, সে কেন এটা করতে যাবে? এখন এটা তো আসলে তাদের প্রফেশনাল এই কাজগুলা, এটা তো আমরা বুঝি নেই। কারণ ক্রিমিনালকে তো ভাই কখনোই ক্রিমিনালের কাজটা সামনে না আসা পর্যন্ত বোঝা যায় না যে সে আসলে ক্রিমিনাল। চোর শুধু খারাপ দেখতে না, চোর সুন্দর দেখতেও হয়। ওটা তো অবশ্যই, এখন তো বুঝতে পারছি যে আসলে সুন্দরের পিছেও যে অনেক কিছুই থাকে। মানে আমরা সুন্দর দেখে বা ওকে আমি ইনোসেন্ট দেখে না, অসহায় মেয়ে, ওই সিম্প্যাথিটা আসলে গেইন করে সে আমাদের মানে এই কাজটা করেছে আসলে। মানে আমি আপনার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনার বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হয়নি। সেটাই আমি এখনো ভাই আমার এভরিডে রাতে আমার জাস্ট একটা বার হলো মনে হয় যে মানে এটা কি হলো আমার সাথে, আমার লাইফে আমি কখনো মানে আমার বিজনেস করছি আমি আজকে অলমোস্ট 13 ইয়ার্স, আমি মানুষ এগুলো শুরুতে ফেস করে, আর আমি মাঝপথে এগুলো কি ফেস করলো, আমার নিজেরই লজ্জাও লাগছে, ভয়ও লাগছে। এখন না ভাই আমি আমার বাসায় আমার সাথে কেউ কথা বলতে আসলে আমার একটা আতঙ্ক লাগে, এর মনে কোন একটা ইন্টেনশন আমার সাথে কথা বলতে আসতেছে। বা আমার তো হোম স্টুডিও ভাই, আমি অ্যাপয়েন্টমেন্ট বেসিস আমার কাস্টমাররা ক্লায়েন্টরা আসে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে ওনারা ড্রেস মানে পারচেস করার জন্য। আমি এখন ওটাও বন্ধ করে দিয়েছি।
মানে নাকি আসবে? আমার ভিতরে ভাই ভয়টা এমন ভাবে আমাকে এফেক্ট করেছে, আমি আমার হাজবেন্ডকে বলছি আমাকে একটু সাইকোলজিস্টের কাছে, আমার একটু কাউন্সিলিং এর দরকার। আমি আসলে এই ব্যাপারটা না নিতে পারছিলাম না, মানে কি বল, আমি এখনো যখন আমার আম্মুর ফ্লোরে নামি, আমার ওই দরজাটা দেখলে আমার কাছে আতঙ্ক লাগে যে মানে কি ছিল এটা, আমার কাছে এত বড় একটা নাইটমেয়ার, মানে আমার সাথেই হলো এটা, কিভাবে সম্ভব? আমি যে কাউকে বিশ্বাস করি না, মানে আমার হাজব্যান্ড আমাকে সবসময় একটা কমেন্ট করে, তুমি মানুষকে এত অবিশ্বাস করো কেন, তুমি এত স্ট্রং কেন, তুমি এত ইয়া কেন? ও আবার সহজে সবাইকে বিশ্বাস করে ফেলে সবার কথা শুনে। আমি বললাম না, এত সহজে বিশ্বাস করা যায়। সেখানে আমার হাজব্যান্ড বলছে, কি হয়েছিল হাবিবা তোমার, কি হয়েছিল আসলে? প্যার হুয়া। আমি এটা বললাম আসলে তো মানে তুমিও আমাকে আসলে রিলেশনের সময় এত কনভিন্স করতে পারো না, এত তাড়াতাড়ি, এত সময় লাগছে তোমার, বাট এই মেয়ে আমাকে কি জাদু করলো যে আমি মানে 10-15 দিনের মাথায় একটা মেয়ের সাথে আমার এত ঘনিষ্ঠ জাদুকর সম্পর্ক। চুন্নি। মানে কি বলবো আসলে, জাদুকর বলেন, চুন্নি বলেন, ক্রিমিনাল বলেন, হানি ট্র্যাপ, মানে ও আসলে যখন যেরকম ক্রিমিনাল করে স্কোপ পেয়েছে সেটাই করেছে, প্রতিভাবান। যখন যেটা করে স্কোপ পেয়েছে সে সেটাই করেছে, যে আমি কেন স্টপ থাকবো, সব দিকে মাল্টিটাস্কিং, সে হচ্ছে সব, আমি সবকিছু করবো। আবার রাখেন, থ্যাংক ইউ।